সৌমিলির স্বামী দিগন্ত শহরের একজন নামকরা প্রমোটার ছিল। এই বর্ষাকালে সে একটা বড় জায়গায় প্রমোটিং করবে বলে ঠিক করে, কিন্তু সেই জায়গায় অনেকগুলো মাটির ঘর থাকে যেখানে শহরের অনেক গরিব মানুষেরা বসবাস করে। একদিন গভীর বৃষ্টিপাত শুরু হলে সেই গরিব মানুষগুলো নিজেদের মাটির ঘর ত্রিপল দিয়ে ঢাকতে শুরু করে। তাড়াতাড়ি বাড়িঘরগুলো ভালো করে ঢেকে দিও, তা না হলে মাটি একেবারে ধুয়ে ভেসে চলে যাবে। আর এই বর্ষাকালে আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। এমনিতেই মাটির ঘরে বর্ষাকালে ভীষণ পরিমাণে জল পড়ে, তারপর আবার ঘরের চালগুলো ফুটো হয়ে গেছে। এই বলে রূপা তাড়াতাড়ি করে মাটির ঘর ঢাকতে শুরু করে। ঠিক তখনই দিগন্ত সেখানে বড় বড় যন্ত্রপাতি নিয়ে এবং তার টিমকে নিয়ে মাটির ঘর ভাঙতে চলে আসে, কারণ তারা আজকেই সেখানে প্রমোটিং এর কাজ শুরু করবে বলে ঠিক করে। এই ভিকিরি, তোদেরকে এই মাটির ঘরে থাকতে দেওয়া যাবে না, কারণ এবার আমরা এখানে বড় প্রমোটিং করে বিল্ডিং বানাবো। তোদেরকে অনেকবার জায়গা দলিল দেখাতে বলেছি, কিন্তু তোরা দেখাতে পারিসনি, তাই তোরা এবার এই জায়গাটা ছেড়ে দে, বুঝেছিস? দিগন্ত এই কথা বললে রূপা এবং তার পরিবার ভীষণই ভয় পেয়ে যায়, কারণ তারা যদি বর্ষাকালে নিজেদের ঘর থেকে বেরিয়ে যায় তাহলে বৃষ্টির মধ্যে তাদের ফুটপাতেই ঘুরতে হবে। দয়া করে এরকম করবেন না দাদাবাবু, আপনি যদি আমাদের এই মাটির ঘর ভেঙে দেন তাহলে আমরা কোথায় যাব বলুন? আপনাদের তো অনেক টাকা, এই একটা জমিতে আপনারা যদি বিল্ডিং না করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এই মাটির ঘর ভেঙে দিলে বর্ষাকালে আমাদের অনেক ক্ষতি হবে। এইসব সিরিয়াল আর সিনেমার ডায়লগের মতো সেন্টিমেন্ট আমাদের জীবনে চলে না। তোদের যা বলেছি তাই করতে হবে। তোরা যদি এই জায়গাটা এক্ষুনি ফাঁকা না করিস তাহলে কিন্তু এই বুলডোজার দিয়ে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেবো বলে দিলাম। দিগন্তর কথা শুনে রূপা এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তারা কোনো কিছু করার মতো উপায় পায় না। দিগন্ত এবং তার টিম সেই এলাকার সমস্ত মাটির ঘর ভেঙে গুড়িয়ে দিতে শুরু করে। এমনিতেও অঝরে বৃষ্টি পড়ে, তাই বৃষ্টিতে মাটির ঘর একেবারে গুলিয়ে দলা পেকে যায়। তাদের কাজ করতে অনেক সহজ হয়। অন্যদিকে রূপা তার পরিবারকে নিয়ে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। কয়েক ঘন্টা সেখানে থাকার পর দিগন্ত বাড়িতে পৌঁছায়। যাক বাবা, একটা কাজ ভালো মতো হলো। এই মাটির ঘরগুলো আজকে বৃষ্টিতে ধুয়ে মুছে চলে গেছে, তার উপর আমরা তো ভেঙে দিয়ে এসেইছি, সুতরাং ওই জমিতে আমাদের প্রমোটিং আর কেউ আটকাতে পারবে না। সৌমিলি দিগন্তের কথা শুনে ভীষণই খুশি হয়। যাক, ভালো ব্যাপার, তুমি বসো, আমি তোমার জন্য গরম গরম চা আর পকোড়া নিয়ে আসছি। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে পকোড়া খেতে খুব ভালো লাগে। এই বলে সৌমিলি রান্নাঘর থেকে গরম গরম চা পকোড়া নিয়ে আসে। তারা বারান্দায় বসে চা পকোড়া খায় আর বৃষ্টি উপভোগ করে। অন্যদিকে রূপা তার পরিবারকে নিয়ে খুবই বিপদে পড়ে। তারা বৃষ্টির মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু তারা কোথাও মাথা গোজার মতো ঠাঁই পায় না। রূপা শ্বশুর শাশুড়িমা অসুস্থ শরীর নিয়েই বৃষ্টির মধ্যে ভিজতে থাকে, তাই তাদের গায়ে ভীষণ পরিমাণে জ্বর আসে। অন্যদিকে সৌমিলির শাশুড়িমা রানী দেবী ছেলে বৌমার কাছে এসে বলে, দিগন্ত, আমি তোকে কতবার বলেছি আমার ঘরের ইন্টেরিয়র ডিজাইনটা একটু চেঞ্জ করে দে, কারণ দেখ এরকম বৃষ্টির মধ্যে ঘরটা কেমন ড্যাম্প হয়ে যাচ্ছে। আমার এরকম ড্যাম্প কিন্তু মোটেই পছন্দ নয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি আমার ইন্টেরিয়র কোম্পানির ছেলে মেয়েদেরকে ডেকে তোমার ঘরের পুরো ডিজাইনটাই চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আর বৃষ্টির মধ্যেই দেওয়ালে জল শোক করবে না, বুঝেছো? ছেলের কথা শুনে রানী দেবী খুবই খুশি হয়, কিন্তু এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে সৌমিলি বলে, মায়ের ঘরের ইন্টেরিয়র ডিজাইন যখন চেঞ্জ করাই হচ্ছে তাহলে আমার ঘরের জানালা দরজা প্লাস ঘরের রং সবকিছু চেঞ্জ করে দাও। আর আমার ঘরের জানালা দরজাগুলো তো কেমন পুরানো হয়ে গেছে, মাঝে মধ্যে বৃষ্টির ছাপটা আসে, আর বৃষ্টির মধ্যে ঘরে জল ঢুকলে একটুও ভালো লাগে না। আচ্ছা বাবা, সব করিয়ে দেবো। তোমাকে বলেছিলাম মনে আছে কিনা জানি না, তবুও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু ছাদে একটা আলাদা রিজার্ভার করতে চাই, যেখানে বৃষ্টির জল এসে জমবে, তারপর সেই জল আমরা রিফাইন করে বড় একটা সুইমিং পুল বানাবো, কারণ আমার ছাদের উপর সুইমিং পুল বানানোর খুব শখ। সৌমিলির কথা মতো তার স্বামী বৃষ্টির মধ্যে ছাদের উপর সুইমিং পুল বানানোর জন্য রাজি হয়ে যায়। এভাবেই তারা বৃষ্টির মধ্যে জীবনে কষ্ট কাকে বলে সেটা বুঝতেই পারে না। অন্যদিকে রূপা এবং তার পরিবার বৃষ্টির মধ্যে মাটির ঘরে অনেক অনেক কষ্ট করে আসে। আজ থেকে প্রায় 1 মাস আগে যখন বর্ষাকাল শুরু হয় তখন একটু বৃষ্টি পড়লেই তাদের মাটির ঘরে জল উঠে আসতো। দিলীপ, আমাদের মাটির ঘরের চৌকাঠটা একটু উঁচু করতে হবে, তা না হলে দেখো
কেমন ঘরের মধ্যে জল ঢুকে পড়ছে। ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারছে না, বই খাতাগুলো তো জলে ভেসে যাচ্ছে। তার উপর খাটের মধ্যেও তো জল পড়ে খাট একেবারে ভিজে গেছে, মাটিগুলো কেমন জলের মধ্যে গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, কালকে আমি কারখানা থেকে ফেরার সময় বেশি বেশি করে মাটি নিয়ে আসবো, তারপরে এই মাটির ঘরের চৌকাঠটা ভালো করে উঁচু করে দেবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। পরের দিন দিলীপ যখন কারখানা থেকে ফিরে আসে তখন সে অনেকটা মাটি নিয়ে আসে। সেই মাটি দিয়ে রূপা এবং দিলীপ দুজনে মিলে তাদের মাটির ঘরে চৌকাঠ উঁচু করতে শুরু করে। এমন সময় তাদের কাছে খবর আসে যে তাদেরকে সেই মাটির ঘর এবং জমি ফাঁকা করতে হবে, কারণ সেখানে একটা বড় বিল্ডিং উঠবে। আর ঠিক তখনই বৃষ্টিও বেশ ঝাঁপিয়ে আসে। রূপা এবং দিলীপ তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে যায়। এবার কি হবে বলো তো? এই জমির তো আমাদের কাছে কোনো দলিল নেই, তার উপর যদি মাটির ঘর থেকে আমাদের তুলে দেওয়া হয় আমরা কোথায় যাব? ছেলে মেয়ের পড়াশোনার খরচ, তার সাথে আবার শ্বশুর শাশুড়ি মায়ের ওষুধের খরচ, সবকিছু নিয়ে আমরা পেরে উঠতে পারছি না। এর মধ্যে আবার নতুন ঘর আমরা কি করে বানাবো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে সেই দিনটা কোনো রকমে কাটে। পরের দিন সকালবেলা আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই রূপা বাজার করতে চলে যায়। রূপা যখন বাজার থেকে ফিরে আসে তখন সে নিজের বাড়ির সামনে বড় একটা গাড়ি দেখতে পায়। সেই গাড়ির মধ্যে সৌমিলি বসে থাকে। রূপা এবং সৌমিলি ছোটবেলা থেকে একে অপরের বন্ধু ছিল, তাই রূপা সৌমিলিকে দেখে খুবই খুশি হয়। কি ব্যাপার সৌমিলি, তুই এখানে কি করছিস? থাক থাক, এই বৃষ্টির মধ্যে তোকে আর গাড়ি থেকে নামতে হবে না। তুই গাড়িতে বসে আমার সঙ্গে কথা বল, তা না হলে বাইরে নামলে একেবারে বৃষ্টিতে ভিজে যাবি। আমার বৃষ্টিতে ভিজে যাওয়ার চিন্তা করিস না, কারণ আমার বর অনেক বড় লোক, আমার জন্য বডিগার্ড রেখে দিয়েছে। আমি যদি গাড়ি থেকে নামি তাহলে ওই বডিগার্ড আমার মাথায় ছাতা খুলে ধরবে। তুই তোর চিন্তা কর। ইস বাবারে, বৃষ্টিতে ভিজে আবার বাজার করে নিয়ে এসেছিস। এরকম গরিবদের মতো জীবনযাপন করতে তোর কষ্ট হয় না? কষ্ট হবে কেন? আমার বর তোর বরের মতো বড় লোক নয়, তাই আমার এরকম জীবনযাপন করতে অভ্যাস হয়ে গেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু তোর শাড়িতে কাদা লেগে গেছে। ইস, কিরকম মাটি মাটি। তুই কি মাটির জিনিসপত্র তৈরি করার দোকানে কাজ করিস নাকি যে তোর শাড়িতে এরকম মাটি লেগে আছে? না রে, তা নয়, আসলে এখন বৃষ্টি পড়ছে তো, তাই আমাদের মাটির ঘর আগের থেকে অনেক নরম হয়ে গেছে। চারিদিকে মাটি লেগে থাকে, ওই মাটির উপরে বসে বসে রান্না করতে হয়, তার উপর মাটির ঘরে ঘুমাতে হয়। সেই কারণে শাড়ি জামা কাপড়ে সবসময় মাটি এরকম লেগেই থাকে। বর্ষাকাল চলে গেলে মাটি যখন শুকিয়ে যাবে তখন আবার সব ঠিক হয়ে যাবে। রূপার কথা শুনে সৌমিলি হেসে ওঠে। সত্যি তোর ভাগ্যটা খুবই খারাপ। বিয়ের আগে কুড়ে ঘরে থাকতিস আর বিয়ের পরে এখন মাটির ঘরে সংসার করছিস, মানে তোর ভাগ্যের কোনো পরিবর্তন নেই। কিন্তু আমাকে দেখ, বিয়ের আগে আমার বাবাও বড়লোক ছিল, আর বিয়ের পর আমি এখনো বড়লোক অট্টালিকা সমান রাজপ্রাসাদে বাস করি। আর তুই এত মাটি মাটি বলছিস, আমার তো মাটির গন্ধে যেন গা গুলিয়ে আসছে। আমি চললাম, হ্যাঁ, কারণ আজকে আমার বাড়িতে ইন্টেরিয়র ডিজাইনিং এর লোক আসবে বাড়িঘরের ডিজাইন চেঞ্জ করতে। টাটা। এভাবে সৌমিলি তার বান্ধবীকে অপমান করে সেখান থেকে চলে যায়, যার ফলে রূপার চোখে জল আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রূপা এবং তার পরিবারের মাটির ঘরে থাকতে খুবই কষ্ট হয়, কিন্তু তাদের কিছু করার থাকে না। দিলীপ প্রত্যেকদিন অতিরিক্ত কাজ করে টাকা জমানোর চেষ্টা করে যাতে পাকা বাড়ি তৈরি করা যায়, তবুও সে পাকা বাড়ি তৈরি করার মতো টাকা জমাতে পারে না। ইতিমধ্যেই দিগন্ত এসে তাদের বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায়। এমন সময় দিলীপ তার পরিবারকে নিয়ে রাস্তায় নেমে আসে। ওই দেখো, সামনে ওই পাকা বাড়িটা অনেক সুন্দর। আমি ভাবছি ওই বাড়িতে গিয়ে কাজ খোঁজার চেষ্টা করব। আমি যদি সারাদিন ওই বাড়িতে গিয়ে কাজ করি তাহলে ওরা নিশ্চয়ই আমাদেরকে থাকার জায়গা দেবে, আর আমি কাজ করার বদলে কোনো রকম কোনো টাকাও নেব না। এই বলে রূপা সেই পাকা বাড়িতে কাজ খোঁজার জন্য চলে যায়। এমন সময় রূপা বৃষ্টিতে ভিজে একেবারে কাকের মতো হয়ে যায়। সে যখন কলিং বেল বাজায় তখন বাড়ির মধ্যে থেকে সৌমিলি দরজা খোলে। সৌমিলির সাথে সাথে দিগন্ত সেখানে এসে দাঁড়ায়, আর তখনই তারা একে অপরকে দেখে খুবই অবাক হয়। কি ব্যাপার, তুই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কি করছিস? মাটির ঘরগুলো দলা পাকিয়ে গেল নাকি? তুই এই বাড়িতে থাকিস আর উনি তোর হাজবেন্ড?
মানে আজকে উনি আমাদের জমিতে গিয়ে আমাদের সব বাড়িঘর ভেঙে দিয়ে চলে এসেছেন। তার উপর বৃষ্টি পড়ছে বলে ঘরগুলো আরো গুলিয়ে গেছে, সেখানে মাটি ছাড়া আর কিছুই নেই। উনি আমাদের জীবনে অনেক ক্ষতি করেছেন। এবার আমরা কি করব বল? আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? ও, এবার বুঝলাম যে তুমি কোন জায়গায় প্রমোটিং করবে। দিগন্ত, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমাদের মতো এরকম বড় লোকেদের বসবাস করা শহরে মাটির ঘর মোটেই মানায় না। আমি চাই আরো ঝড় জল হয়ে তোদের সব মাটি একদম ধুয়ে চলে যা, আর তুই দ্বিতীয় দিন আমাদের বাড়িতে আসবি না। নোংরা কোথাকার, যা বেরিয়ে যায় এখান থেকে। এভাবেই সৌমিলি রূপাকে ভীষণই অপমান করতে থাকে। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, তুই দয়া করে আমাদের এভাবে তাড়িয়ে দিস না। তোর বাড়িতে যা কাজ আছে, জামা কাপড় কাচা থেকে রান্না বান্না করা, ধোয়া মোছা, আমি সব করে দেব, কিন্তু তুই তোদের এই পাকা বাড়িতে আমাদেরকে থাকার একটু জায়গা দে। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই খুবই অসুস্থ। রূপা এই বলে কান্নাকাটি করতে শুরু করে, যা দেখে সৌমিলি মনে মনে ভীষণই মজা পায়। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে সৌমিলি রূপাকে নিজের বাড়িতে কাজে রেখে দেয়। তাই রূপা এখন সেই পাকা বাড়ির নিচের তলায় ছোট একটা পুরানো ঘরে কোনো রকমে তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করে। রূপা সারাদিন বিনা টাকায় সৌমিলির বাড়ির সমস্ত কাজ করে দেয়। এভাবে দু একদিন কাটে। একদিন আবার ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ে। এ বাবা, ছাদে আমার সব দামি দামি জামা কাপড়গুলো আছে, সব ভিজে একেবারে নষ্ট হয়ে গেল। যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ওই বদমাইশ রূপাকে যদি আমি জামা কাপড় তুলতে বলি, তাহলে ও মনে হয় আমার দামি শাড়ি চুরি করে নেবে। সুতরাং আমি নিজে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। এই বলে সৌমিলি দৌড়ে ছাদে চলে যায়। এমন সময় তাদের ছাদে যেহেতু একটা পাকা ঘর তৈরি করা হয়, তাই ছাদের একদিক ভাঙা অবস্থায় পড়ে থাকে। ছাদে সেই সময় ঝমঝম করে বৃষ্টি পড়ে। তখনই জামা কাপড় তুলতে তুলতে হঠাৎ করে সৌমিলির পা পিছলে যায়, আর সে ভাঙা দিক থেকে উপর থেকে নিচে গিয়ে পড়ে। এমন সময় সৌমিলি ভীষণ জোরে আর্তনাদ করে ওঠে। তার চিৎকার শুনে সবাই বাইরে গিয়ে দেখে সৌমিলির মাথা ফেটে গেছে আর তার হাত পাও ভেঙে গেছে। যা দেখে তখনই দিগন্ত সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে চলে যায়। প্লিজ ডাক্তারবাবু, আমার বউকে বাঁচিয়ে দিন। আজকে বৃষ্টির মধ্যে ছাদে পা পিছলে গিয়ে আমার বউয়ের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। প্লিজ আপনি ওকে বাঁচিয়ে দিন, প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বাদ বাকি উপরওয়ালার হাতে। এই বলে ডাক্তারবাবু সৌমিলির অপারেশন করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, সে সুস্থ হয়ে গেলেও সে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারে না। এমন সময় দিগন্ত ভালো করেই বুঝতে পারে সে রূপা এবং তার পরিবারের মাটির ঘর ভেঙে খুব ভুল করেছে। একই বৃষ্টির দিনে তাদের কাছে থাকার জায়গা নেই, তার উপর তাদের মাটির ঘর দিগন্ত নষ্ট করে দেয়। এভাবেই দিগন্ত তার পাপের ফল পেয়ে যায়। এরকম ঘটনার পর থেকে দিগন্ত এবং তার পরিবার কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, বরং দিগন্ত নিজের টাকা দিয়েই সেই জায়গাতে আবার অনেকগুলো পাকা বাড়ি তৈরি করে দেয়, যাতে রূপার মতো গরিব পরিবার আবার সেই বাড়িগুলোতে বসবাস করতে পারে। আমি জানতাম একদিন না একদিন আপনি এমন করবেন, সেই জন্যই তো মডিউলার কিচেনের জেদ করা ছেড়ে দিয়েছিলাম। আপনার শরীর খারাপ হলো বলেই তো আপনার ছেলে আমাকে বাধ্য করলো বলে তুমি আমার রান্নাঘরটাকে এভাবে পাল্টে দেবে? পুরনো কোনো জিনিসই আর রাখোনি? হাঁড়ি কড়াই সব তো তুলে দিয়েছো। এখন কি প্রত্যেকদিন আমাদেরকে এইসব প্যানে রান্না করে খেতে হবে? তাতে অসুবিধাটা কোথায়? প্যানে রান্না করলে তো তেল কম লাগে। আপনার হার্টের কন্ডিশন ভালো নয়, ডাক্তার আপনাকে কম তেলের খাবার খেতে বলেছে। শুধু প্যান নয়, আমি তো এয়ার ফ্রায়ারেও রান্না করব। এয়ার ফ্রায়ার? এটা আবার কি জিনিস? তুমি আমার রান্নাঘরে কি সব ঢোকাচ্ছ বলো তো? আরে বাবা, এয়ার ফ্রায়ার নয়, এয়ার ফ্রায়ার। এটাতে রান্না করলে তেল দিতে হয় না, একদম তেল ছাড়াই আপনি যা খুশি রান্না করতে পারবেন। সোজাসুজি বলো, তুমি সিদ্ধ খাবার খাওয়াতে চাও, তাই তো? আমি কিছুতেই সিদ্ধ খাবার খাবো না। এখন যাও, আমাকে ডুবো তেলে 4টে লুচি ভেজে এনে দাও। কতদিন ধরে তো শুধু খিচুড়ি আর স্যুপ খাইয়েই যাচ্ছ। ডাক্তার তো আপনাকে এসব খেতে বলেছে মা, আপনি কেন কখনো আমার কথা শোনেন না? আপনার কি মনে হয় আমি আপনার ক্ষতি চাইবো? যা খুশি তাই করুন। আমি এই জন্যই আপনার রান্নাঘর বদলাতে চাইনি, আর এই জন্যই আমি শুরু থেকে রান্নাও করতে চাইনি। মালবিকা তাদের শহরেরই একটি ছেলে প্রীতমকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে।
মালবিকা ছোট থেকেই সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা পেয়েই বড় হয়েছে, কিন্তু এই বিগত দুদিনে তেমন ভাবে শহুরে আদব কায়দা অনুসরণ করতে না পেরে তার বেশ অসুবিধাই হচ্ছিল। আসলে মালবিকা শাশুড়ি মা যমুনা দেবী অত্যন্ত পুরনো যুগীয় একজন মানুষ ছিল। তারা অর্থের দিক থেকে ধনী হলেও যমুনা দেবী এখনো পুরোপুরিভাবে মডার্ন হতে পারেনি, তাই বাড়ি রান্নাঘর সব জায়গাতেই কেমন একটা পুরানো দিনের ছোঁয়া দেখতে পাওয়া যায়, আর সেই জিনিসটাই মালবিকা কিছুতে মেনে নিতে পারে না। তাই তার বিয়ের 2 দিন হয়ে যাওয়ার পরেও সে এখনো রান্নাঘরে ঢোকেনি একবারের জন্য। তোমাকে বারবার বললাম আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, নতুন বৌমাকে বাড়িতে এসে রান্না করতে হয়। 2 দিন হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত আমাদেরকে 1 কাপ চা করেও খাওয়ালে না। আমি এই রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না, উনুনে ধোয়াতে আমার দম বন্ধ হয়ে আসে। আপনাদের রান্নাঘরে তো চিমনিও নেই, তার উপরে সবকটা মশলা হাতে বাটতে হয়। উনুনে চা করলে সেই চা থেকে কেমন একটা আলাদা পোড়া পোড়া গন্ধ বেরোয়, আমার ভালো লাগে না। রান্না সবসময় নিজের হাতে করা উচিত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বাটা মশলার গুণাগুণ সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আজ পর্যন্ত আমি নিজে হাতে বেটে সেই মশলা দিয়ে রান্না করি বলে আমাদের বাড়িতে কারোর পেটের সমস্যা নেই। তা হতেই পারে, কিন্তু আপনার এই পুরানো রান্নাঘরে রান্না করলে আমার গায়ে হাত পায়ে আর মাথায় সমস্যা নিশ্চয়ই হয়ে যাবে। তাদের কথা শুনে প্রীতম সেখানে চলে আসে। বিয়ের 2 দিনের মধ্যেই মা এবং বউকে এমন কথা কাটাকাটি করতে দেখে প্রীতম খুবই অবাক হয়। তোমরা আর কোনো প্রথা মানো আর না মানো, শাশুড়ি বৌমার ঝগড়ার প্রথাটা কিন্তু মানতে একদম ভুল হয়নি। তার মানে তুমি বলতে চাইছো আমি মায়ের সঙ্গে ঝগড়া করছি, তাই তো? আমি তাহলে আর নিজের অসুবিধার কথা কোনোদিনও কাউকে বলবো না। নিজের অসুবিধার কথা বলা মানেই তো ঝগড়া করা। আমি সে কথা কখন বললাম রে বাবা? আজকে রবিবার, কাল থেকে আবার অফিস শুরু, ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো, কিন্তু তোমাদের এই তর্কাতর্কির জ্বালে সেই ঘুমটাও হলো না, আর তাই জন্য এই কথাটা বলেছি। তুমি ঝগড়া করছো আমি তো একবারও বলিনি। হ্যাঁ সেই তো, তোর বউ ঝগড়া করবে কেন? ঝগড়া তো আমি করেছি, আমারই ভুল হয়েছে তোর বউয়ের হাতে রান্না খেতে চাওয়া, আর কোনোদিনও চাইবো না। আরে বাবা, আমি কখন বললাম যে তুমি ঝগড়া করছো? আমি তো কাউকেই ঝগড়ার কথা বলিনি। আচ্ছা এসব বাদ দাও, সকাল সকাল কি নিয়ে তোমাদের দুজনের মাথা গরম হলো সেটা আগে বলো। বৌমা আমার রান্নাঘরে রান্না করতে পারবে না বলেছে, কারণ আমার রান্নাঘর নাকি পুরানো। এই রান্নাঘরে নতুন জিনিস না আসা পর্যন্ত বৌমা বলেছে রান্নাঘরে ঢুকেও দেখবে না। আমি তাই ওকে বোঝাচ্ছিলাম যে আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যেখানে বৌমাকে তার শ্বশুর বাড়ির লোকেদেরকে রান্না করে খাওয়াতে হয়। আপনি যতদিন না আপনার এই পুরানো রান্নাঘরকে মডিউলার কিচেন বানাচ্ছেন, ততদিন আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো না। আমার কাছে আমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই রান্নাঘরে রান্না করলে সেটা হবে না। তাতে যদি আমাকে কয়েকটা নিয়ম অগ্রাহ্য করতে হয়, আমি তাই করব। আমি কি এই রান্নাঘরে রান্না করে অসুস্থ হয়ে গেছি? উনুনে রান্না করা খাবারগুলো কি খুব খারাপ খেতে হয়? তুমি মডার্ন বলে একটু বেশি বাড়াবাড়ি করছো। এটা তো ঠিক মা, আমাদের রান্নাঘরটা এখনো বড্ড সেকেলে। সারা পৃথিবীর লোক তো মিক্সার, জুসার, ব্লেন্ডার আরো কত কিছু ব্যবহার করছে। রান্নাঘরে আগুনের তাপে রান্না করবে না বলে ইন্ডাকশন ব্যবহার করছে, আর আমাদের রান্নাঘরে দেখো আজ অব্দি গ্যাস ওভেনও আসেনি। তুইও তাহলে এখন তোর বউয়ের পক্ষেই কথা বলবি? যেই রান্নাঘরের রান্না খেয়ে এত বড় হলি, সেই রান্নাঘরই এখন তোর ভালো লাগছে না? এই বলে যমুনা দেবী সেখান থেকে চলে যায়। মালবিকা আর প্রীতম দুজনের কারোরই বুঝতে বাকি থাকে না যে যমুনা দেবী তাদের এমন সিদ্ধান্তে বেশ দুঃখ পেয়েছে। তাই তারাও আর কোনো রকমের কথা না বাড়িয়ে যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। হঠাৎ করে যমুনা দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে। আজকে তোরা একটু বাইরে থেকে খাবার এনে খেয়ে নিস, আমার আজকে রান্না করার মতো শক্তি নেই। ডাক্তারকে জিজ্ঞাসা করে ওষুধ খেয়েছি, যদি শরীর ভালো থাকে কাল থেকে আবার রান্না করব। এই বয়সে এত খাটাখাটনি করতে তোমাকে কে বলে বলো তো? আমি বলছি শোনো, তুমি রান্না বান্নার দায়িত্ব এবার মালবিকার হাতে তুলে দাও। তোর বউয়ের হাতে রান্নার দায়িত্ব দেওয়া মানে তো আমার রান্নাঘরটাকেই পাল্টে ফেলা। এই জন্যই তো সাহস পাচ্ছি না আমি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এতদিন তো তোমার কথা শুনেছে, এবার তুমি একটু ওর কথা শোনো, ওকে ওর মতো করে সংসারটা সামলাতে দাও, তাহলে তুমি একটু বিশ্রামও পাবে। যমুনা দেবী আর কিছুই বলতে পারে না। শেষ পর্যন্ত সে প্রীতমের কথায় রাজি হয়ে যায়। প্রীতম আর মালবিকা সেদিনই তাদের বাড়িতে গ্যাস ওভেন, মিক্সার গ্রাইন্ডার এবং আরো নানান রকমের যন্ত্রপাতি নিয়ে চলে আসে। মালবিকা তাদের বাড়ির পুরানো রান্নাঘরকে একেবারে নতুন রান্নাঘরে পরিণত করে। মালবিকা নিজের রান্নাঘর দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরকম রান্নাঘরে রান্না করেই তো মজা, যা যা দরকার সব হাতের কাছে থাকবে, অল্প সময়তেই রান্না হয়ে যাবে, কিছুতেই সময় নষ্ট হবে না। নয়তো এই ঘন্টার পর ঘন্টা উনুন জ্বালিয়ে তারপর মশলা বেটে এই করো সেই করো, এসব করতে করতেই তো আমি পাগল হয়ে যেতাম।
মালবিকা মনের সুখে রান্না করতে থাকে। যমুনা দেবীর শরীর অসুস্থ থাকায় ডাক্তার তাকে শুধুমাত্র এবং যে কোনো রকম তেল ছাড়া খাবার খেতে বলে। তেল মশলা দিয়ে রসে বসা রান্না করা যমুনা দেবীর এইসব খাবার মোটেই পছন্দ না। আর এসব নিয়েই তার সঙ্গে তার শাশুড়ি মায়ের অশান্তি শুরু হয়। যমুনা দেবী মাঝে মাঝে পাড়া প্রতিবেশীদের সামনেও তার বৌমার অপমান করে। এমনই একদিন মালবিকাদের বাড়িতে এক প্রতিবেশী বিমলা দেবী আসে। শুনলাম নাকি তোমার শরীর খারাপ, তাই দেখতে এলাম। চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে দেখছি। চেহারার এমন হাল কি করে হলো? বৌমা কি নজর রাখে না? নজর রাখলে কি যমুনা এরকম শুকিয়ে যেত? সবসময় কি সব তেল ছাড়া নুন ছাড়া খাবার খেতে দেয়। আমার স্বাদের রান্নাঘরটাকেও একেবারে পাল্টে দিয়েছে। চারিদিকে শুধু যন্ত্রপাতি আর যন্ত্রপাতি। আমি নিজেও কিছু বুঝতে পারি না যে নিজেরটা নিজে রান্না করে নেব। ওসব মেশিনের সাহায্যে যদি রান্না করতে পারতাম তাহলে তো আমার বৌমাকে আমি রান্না করতে বারণই করে দিতাম। বাবা, আমি তো শুনেছিলাম তোমার বৌমা নাকি খুব ভালো। শ্বশুর বাড়িতে আসতে না আসতেই 6 মাসের মধ্যে এমন রূপ দেখিয়ে দিল। সত্যিই বাবা, কারোর রূপ দেখে গুণ বিচার করতে নেই। তোমাদের মুখে এসব কথা শুনলে আমার নিজের ছেলের বিয়ে দিতেও ভয় করে, যদি আমারও এমন বৌমা হয়। তাদের কথা শুনে মালবিকা চুপ করে থাকতে পারে না। শাশুড়িরা যদি আপনাদের মতো হয় তাহলে বৌমাদের ভালো হওয়াটা খুব চাপের ব্যাপার কাকিমা। নিজেরা বৌমাদের মা না হতে পারলে বৌমাদেরকে নিজেদের মেয়ে বানাবেন কিভাবে? পাকা পাকা কথা না বলে রান্নাঘরে যাও, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় ভুলে গেছো। সেটা শেখানোর জন্য কি আবার মেশিন লাগবে তোমার? দেখো বৌমা, আমার কিন্তু তোমার শাশুড়ি মায়ের মতো কোনো রোগ টোগ নেই বাবা। চা যখন করবে একটু ভালো করে দুধ দিয়েই চা বানিও। তেল ছাড়া লুচি খাওয়া গেলেও দুধ ছাড়া চা কিন্তু মোটেই খাওয়া যায় না। তাদের কথা বলা হয়ে গেলে মালবিকা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে মালবিকা তাদের সবার জন্য চা এবং জলখাবার বানিয়ে নিয়ে আসে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। যমুনা দেবী রাগ করা সত্ত্বেও মালবিকা তাকে একটু একটু করে তার নতুন রান্নাঘরের সমস্ত কিছু ব্যবহার করা শেখাতে থাকে। প্রথম প্রথম যমুনা দেবীর মোটেই কিছু শিখতে ভালো লাগতো না, কিন্তু ধীরে ধীরে সে সমস্ত কিছু ব্যবহার করা শিখে যায়। এবার আমার একটু শান্তি হয়েছে। কোনোদিন যদি আমি অসুস্থ থাকি তাহলে আপনিও আমার জন্য এই রান্নাঘর ব্যবহার করে অন্তত কিছু একটা খাবার বানিয়ে দিতে পারবেন। আমি তোমার এই রান্নাঘরে কখনোই রান্না করব না। শুধু আমার ছেলে এই জিনিসগুলো এত কষ্ট করে কিনেছে বলে সবকটার ব্যবহার আমি শিখে ফেললাম। তুমি আমার রান্নাঘরটাকে পাল্টে দিয়েছো। সেই রাগ আর কষ্টটা আমার মনে থেকে যাবে, কখনো যাবে না। এখন আমি আগের থেকে সুস্থ আছি। আমি আমাদের বাড়ির স্টোর রুমে আমার নিজের জন্য পুরানো রান্নাঘরের মতো একটা রান্নাঘর বানিয়ে নেব। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করুন, আমি আপনাকে আর বাধা দেব না। এই বলে মালবিকা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মালবিকা এবং প্রীতম দুজনেই প্রীতমের অফিসের কোনো একটা কাজে একসাথে বাইরে যায়। যমুনা দেবী বাড়িতে একাই থাকে। সবকিছু ঠিকই চলছিল। হঠাৎ করেই একদিন তার শরীর খারাপ করতে শুরু করে। সকাল থেকে প্রেসারের ওষুধটা খাইনি বলেই বোধহয় এমন হচ্ছে। সকাল থেকে তো কিছু খাওয়াও হয়নি। এক্ষুনি চটজলদি কিছু একটা রান্না করে ওষুধটা খেয়ে শরীরটা ঠিক করতে হবে। আজকে তো ছেলে বৌমা বাড়িতে নেই। শরীর যদি আরো বেশি খারাপ করে তাহলে আমাকে সামলানোর মতো তো কেউ নেই। এই বলে যমুনা দেবী নিজের রান্নাঘরে যায় কিছু রান্না করতে। সেখানে মাটির উনুনে খাবার বসানোর সঙ্গে সঙ্গেই উনুনে ধোয়াতে তার শরীর আরো খারাপ করে। তার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠে। তার পুরানো রান্নাঘরে চিমনিও ছিল না, তাই ধোয়া বের করা অতটা সহজ নয়। কোনো রকমে হাতড়ে হাতড়ে সে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কিছু একটা না খেলে সে ওষুধটা খেতে পারবে না এই ভেবে মালবিকার নতুন রান্নাঘরে যায়। সেখানে গিয়ে সে 5 মিনিটের মধ্যেই সমস্ত মশলা মিক্সারে বেটে ফেলে। তারপর ইন্ডাকশন ওভেন চালিয়ে তাতে রান্নাটা বসিয়ে দেয়। ভাগ্যিস বৌমার কাছে সমস্ত জিনিসের ব্যবহার করা শিখেছিলাম, নয়তো শরীর খারাপ করে রান্নাঘরে মাথা ঘুরে পড়ে থাকতাম আর আমাকে দেখার কেউ থাকতো না। আর এই উনুনটা কত ভালো, এটা থেকে তো ধোঁয়াও বেরোচ্ছে না। এই বলে ইন্ডাকশন ওভেনে সে রান্না করতে থাকে। তার রান্না করা হয়ে গেলে সে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে বিশ্রাম করে। কিছুক্ষণ পরে মালবিকা আর প্রীতম বাড়ি ফিরে এলে যমুনা দেবী তাদেরকে সব কথা জানায়। সবকিছু শুনে মালবিকা আর প্রীতম দুজনেই খুব ভয় পেয়ে যায়।
ভাগ্যিস তুমি নতুন রান্নাঘরের ব্যবহার শিখে নিয়েছিলে, তা না হলে আজ কি হতো বলো তো? তুমি বাইরে বেরিয়ে না সময় মতো খাবার খেতে পারতে আর না সময় মতো ওষুধ খেতে পারতে। নিজের পুরানো রান্নাঘরে রান্না করতে গেলে চোখে মুখে ধোঁয়া লেগে তোমার আরো শরীর খারাপ করতো। এসবের জন্য সমস্ত ক্রেডিট কিন্তু তোমাকে মালবিকাকে দেওয়াই উচিত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি বৌমা। আমি কখনোই সময়ের সাথে নিজেকে পাল্টাতে চাইনি। ভাগ্যিস তুমি জোর করে আমাকে সমস্ত জিনিস ব্যবহার করা শিখিয়েছিলে, তাই জন্যই হয়তো আমি আজকে প্রাণে বেঁচে গেছি। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। বড়রা ছোটদের থেকে কখনো ক্ষমা চায়? আর আপনি তো আমার মা, মায়েদের ক্ষমা চাইতে নেই। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।